আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলছে। আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যার দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিছু না কিছু প্রশ্ন পাবে। সর্বকম 1 নম্বরের প্রশ্ন হলেও পাবে, সর্বোচ্চ 4-6 এরকম প্রশ্ন তোমরা পেতে পারো। সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় জটিল সংখ্যার পোলার আকার, জটিল সংখ্যার মডুলাস কি এবং জটিল সংখ্যার আর্গুমেন্ট। আর্গুমেন্টের মধ্যে আবার দুটো পার্ট, একটা মুখ্য আর্গুমেন্ট কি এবং সাধারণ আর্গুমেন্ট কি, এই বিষয়গুলো নিয়ে আমরা উদাহরণের সাহায্যে আলোচনা করব। তো শিক্ষার্থীরা কারা কারা আমার সাথে যোগ হয়েছে আমি একটু দেখি। তোমরা একটু আমাকে বলো যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা আমার সাথে লাইনে আছো, প্রমি আছো, সিয়াম আছো, রাজু আছো, ইমা আছো, তোমরা আমাকে একটু জানাও বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। নেটের খুবই সমস্যা, বোর্ড দেখা যাচ্ছে, গুড। সিয়াম জানিয়েছো বোর্ড দেখা যাচ্ছে, ধন্যবাদ। তো আমরা আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী আলোচনা শুরু করি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আমাদের আলোচনা। তো প্রথম লক্ষ্য করো, আমি একটি চিত্র আঁকছি, অর্থাৎ জটিল সংখ্যার আর্গা, যেটা আর্গার ডায়াগ্রাম যেটাকে বলে। তো একটা জটিল সংখ্যা যদি আমরা এখানে পি একটা বিন্দু নেই, জেড ইকুয়াল টু, একটু দেখে নেই দেখা যাচ্ছে কিনা। আমার মনে হচ্ছে একটু আর এ পাশ করে আঁকলে ভালো হয়। আমরা একটি বিন্দু নিচ্ছি পি, জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা লিখতে পারি পি এক্স কমা ওয়াই। আচ্ছা, যেখানে আমাদের এটা এক্স অক্ষ, এক্স অক্ষের এই পাশ মূল বিন্দু, আর এখানে হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কি কাল্পনিক, কাল্পনিক অক্ষ আমরা জানি, আর এক্স হচ্ছে বাস্তব অক্ষ। গত ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আচ্ছা, তো লক্ষ্য করো, এখান থেকে নিয়ম অনুসারে আমরা একটি লম্ব অঙ্কন করলে এতটুকু হয় এক্স, আবার এতটুকু হয় ওয়াই। এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক ধরি, তাহলে পোলার স্থানাঙ্ক কি হয় আর থিটা, যেটা এখানে হচ্ছে থিটা, আর এতটুকু ওপি হচ্ছে আর। তাহলে চিত্র অনুযায়ী ওপি হচ্ছে আর, এক্স ও পি এই কোণ হচ্ছে থিটা পোলার স্থানাঙ্কে, আর ও এম হচ্ছে এক্স আর পি এম হচ্ছে ওয়াই। এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক এবং কার্তেশীয় দুইটারই আমরা মানগুলো বের করে নিলাম। আমরা এই পোলার স্থানাঙ্ক ও কার্তেশীয় স্থানাঙ্কের যে সম্পর্ক, এটা আমরা আগেও পড়েছি জ্যামিতিতে। তো এখান থেকে আমরা যে সম্পর্কগুলো পাই আমরা আগে দেখেছি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছিলাম, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, আর পেয়েছিলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা, যেখানে আর এবং থিটা পোলার ফর্মে, এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এখন লক্ষ্য করো, আমাদের এখানে এই যে আর, এই আর হচ্ছে ওপি, এই আরই হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। এটাকে কিভাবে প্রকাশ করা হয়, জটিল সংখ্যাটা যদি জেড হয়
তাহলে এরকম পরম মান জেড আকারে আমরা লিখি। তাহলে আর ইকুয়াল টু পরম মান জেড ইকুয়াল টু √(x² + y²) যখন জেড ইকুয়াল টু x + iy। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে প্লাসের জায়গায় জেড ইকুয়াল টু যদি কোনো কারণে এরকম থাকে জেড ইকুয়াল টু x - iy থাকে, অর্থাৎ এখানে যদি মাইনাস টার্মটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের x + i × ওয়াইটাকে মাইনাস করি। তাহলে আমরা এখানে যখন -y² লিখব তখন কি হয়ে যাবে, ওয়াই সূত্র কিন্তু একই থাকবে। আর এই থিটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে থিটা = tan ইনভার্স y/x। তবে এখানে উল্লেখ্য যে থিটার মানটা -π থেকে +π এর মধ্যে সীমাবদ্ধ। কিভাবে সীমাবদ্ধ আমি একটু দেখাচ্ছি। থিটার মানটা কি, -π θ π এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এর মধ্যে আমাদের tan থিটার মান এখানে একটি করে মাত্র মান পাওয়া যায়। তবে ত্রিকোণমিতি অনুসারে আমাদের কি হয়, যেহেতু ত্রিকোণমিতিতে আমরা কোণের পরিমাণ কোনো নির্দিষ্ট নেই, অনেকগুলো মান আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের থিটার অনেক মান হতে পারে, সেটা আমরা সাধারণ আর্গুমেন্টে দেখাবো। কিন্তু -π থেকে π এর মধ্যে যে আমরা থিটার মান পাবো সেটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বলা হয়। আমাদের আলোচ্য বিষয় কিন্তু আজকে মুখ্য আর্গুমেন্টও ছিল। তো দেখো, এখন আমরা দেখাবো যে প্রথম পয়েন্ট, আমাদের আলোচ্য বিষয়ে প্রথম পয়েন্ট ছিল জটিল সংখ্যার পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে কিছুটা সম্পর্ক আমরা পূর্বের আলোচনা থেকে দেখালাম। তাহলে জেড ইকুয়াল টু যদি একটি জটিল সংখ্যা হয় x + iy ইকুয়ালটা আমি একটু দেখি তোমরা কে কে আছো, দেখা যাচ্ছে কিনা। গুড। তোমরা আছো, অনেকে আছো, ধন্যবাদ আমার সাথে অংশগ্রহণ করার জন্য। তো লক্ষ্য করো, আমাদের জেড ইকুয়াল টু x + iy যদি একটি জটিল সংখ্যা হয়, তাহলে এক্সকে আমরা লিখতে পারি কি, r cos θ প্লাস i × r sin θ। তাহলে আমরা যদি আরটা কমন নেই তাহলে কি লেখা যায়, cos i sin θ। এটাই হচ্ছে জটিল সংখ্যা পোলার আকার। তো এটাকে আবার এভাবে লেখা যায় r × e⁻i⁻θ। এই ফর্মটা তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো, তবে জানা উচিত এই কারণ এই ফর্মটা আমাদের সবগুলো বইতে আছে, কিন্তু এটা কি এমসিকিউতে এই ফর্মেটে মানে কোশ্চেনের অ্যান্সার অপশনগুলো থাকতে পারে। তো তুমি অঙ্ক করার সময় এতটুকু রাখতে পারো, এই ফর্মেটটা ইউজ না করলেও চলবে, কিন্তু এমসিকিউতে যেহেতু এই ফর্মেট থাকতে পারে, সুতরাং এই ফর্মেটটা আমাদের জানা ভালো। এই যে এখানে লক্ষ্য করো, আমি কাকে এই যে e⁻i⁻θ লিখেছি, cos θ প্লাস i sin θ ইকুয়াল টু e⁻i⁻θ লিখেছি। আবার cos θ মাইনাস i sin θ ইকুয়াল টু e⁻i⁻θ। এই দুটোকে, এটাকে বলা হয় অয়লার সূত্র। এই দুটোকে কি বলা হয়, অয়লার সূত্র বলা হয়। তাহলে জটিল সংখ্যার আমরা পোলার আকার বুঝলাম, যেখানে এই পোলার আকারের মধ্যে আর হচ্ছে জটিল সংখ্যার আর কি জটিল সংখ্যার মডুলাস, আর হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, এবং থিটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে আমাদের এই পোলার ফর্মটা তখনই কার্যকরী হবে যখন আমরা আর কিভাবে বের করতে হয় আর থিটা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানতে পারবো। তাহলে পোলার আকারটা আমরা বুঝলাম। আমরা একটি অঙ্কের সাহায্যে এই পোলার আকার, মডুলাস, আর্গুমেন্ট সব আমরা শিখবো। তার আগে আমরা সূত্রগুলো শিখে নিই। আমি একটু আগেই বলেছি জেড ইকুয়াল টু
লেখা বোঝা যায় না, আমার এখানে ক্লিয়ার, একটু দেখো তোমরা। এবার আমাকে একটু জানাও, বোঝা গেলে আমি শুরু করব। একটু জানাও লেখা বোঝা যাচ্ছে। আমার এখানে আমার মোবাইলে যেটি স্ক্রিন সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু তোমরা নাকি বুঝতে পারছো না, আমাকে একটু জানাও। এখন বোঝা যায়, অনিমা জানিয়েছো, ধন্যবাদ। তো লক্ষ্য করো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই বাই জটিল সংখ্যা। আমি একটু আগেই দেখিয়েছি এর, তাহলে মডুলাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মডুলাসকে আমরা জেড লিখব, জেড পরম মান জেড হয় আর, তাহলে আর সমান পরম মান জেড সমান সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্র বসায় আমরা যে কোনো জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করতে পারবো। একটু আগেই আমি বললাম আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এখন এই আর্গুমেন্টটি হচ্ছে সাধারণভাবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই ওয়াই বাই এক্স এখানে একটা পরম মান দিব, যদিও প্রথম চতুর্ভাগের জন্য আমাদের পরম মানের প্রয়োজন নেই, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের পরম মানের প্রয়োজন আছে। আর চতুর্ভাগ ভেদে এই আর্গুমেন্টটা আমাদের চেঞ্জ হয়, সুতরাং আমাদের এই বিষয়টা জানা খুবই প্রয়োজন। আর মুখ্য আর্গুমেন্ট আমরা সেখানেই পাবো মাইনাস পাই ইজ লেস দেন থিটা, মানে থিটার মানটা মাইনাস পাইয়ের মধ্যে যে মানগুলো আমরা পাবো সেটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট আমরা আগে আলোচনা করি। আমি একটু দেখাই, লক্ষ্য করো, আমি এখানে 4টি চিত্র আঁকবো। আচ্ছা, লক্ষ্য করো, এটা আমি প্রথম চতুর্ভাগ আঁকলাম, ওয়াই প্রাইম। প্রথম চতুর্ভাগের জন্য আমার পি এক্স কমা ওয়াই, আমি সংক্ষেপে লিখছি আসলে, এটুকু হচ্ছে এক্স এম, এটুকু ওয়াই, এটা থিটা, আর এটা হচ্ছে আর। তাহলে এখানে আমরা দেখো থিটা সমান সমান কী পাই? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আমরা পরম মান না দিলেও চলে, কারণ প্রথম চতুর্ভাগের জন্য একটি জটিল সংখ্যা যেটা পাবো আমরা এখানে ইকুয়াল টু আকারে লিখি পি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এক্সের মান ওয়াই এর মান উভয়ই কি ধনাত্মক, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি। এবার লক্ষ্য করো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এক্স প্রাইম 0 ওয়াই কাল্পনিক অক্ষ ওয়াই প্রাইম। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো পি বিন্দুটা ধরলাম এই জায়গায়, তাহলে পি কি হচ্ছে যে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। জটিল সংখ্যা কি? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি এক্স অক্ষটাকে ঋণাত্মক সাইডে, তাহলে এক্সের মানগুলো কি হয়? মাইনাস মান হয়। এক্সের হিসাবে যে মানটা থাকে সেটা মাইনাস হয়, আর ওয়াইয়েরটা হচ্ছে পজিটিভ দিকে, তাই ওয়াইয়ের মানটা প্লাস হয়। তাহলে এখান থেকে যদি আমরা আমাদের লম্ব অঙ্কন করি তাহলে এটা পিএম। আচ্ছা, কিন্তু আমাদের থিটাটা পরিমাপ করতে হবে কি এইখান থেকে, তাহলে এটা হচ্ছে থিটা। আর্গুমেন্ট থিটা। তোমরা দেখতে পাচ্ছ কেন? আমি একটু দেখি, বোঝা যায় না, উফ কি যে হয় বুঝিও না। বোঝা যায় না। এবার একটু দেখো, এবার একটু জানাও বোঝা যায় কিনা, একটু জানাও বোঝা যাচ্ছে কিনা। যারা লাইনে আছো একটু জানাও বোঝা যাচ্ছে কিনা।
মিস ঘোলা ঘোলা এখনো তোমরা যখন বলবে বোঝা যাচ্ছে, বোঝা যায় না, না বোঝা যায় না, এখনো বোঝা যায় না। বোঝা গেলে আমি ক্লাস করব। কি যে নেটের সমস্যা হয় বুঝি না। একটু দেখো বোঝা যাচ্ছে কি না। জানাও। আচ্ছা, আমি চালাই, আমার মোবাইলে যে ভিডিওটা হয় সেভ হয় সেটা ক্লিয়ার থাকে। তো না ম্যাম বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, কথাগুলো শোনো, এখন বোঝা যায়, ধন্যবাদ। আবার একজন লিখছো বোঝা যায় না। আচ্ছা, আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো শুনলেও অনেকটা বুঝতে পারবে, বোঝা যাবে। আমি পরে আমার মোবাইল থেকে ভিডিওটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, তাহলে তোমাদের যেটুকু জায়গা বোঝা যায় না সেটা ক্লিয়ার হয়ে যাবে। কথাগুলো, আমার কথাগুলো শোনো তোমরা মন দিয়ে, আর যতটুকু দেখা যায় লক্ষ্য করো। তো লক্ষ্য করো, আমাদের থিটাটা কাউন্ট হয় ধনাত্মক দিক থেকে, তাহলে থিটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? তাহলে থিটা হচ্ছে আর্গুমেন্ট, তাহলে আমরা এটা কিভাবে পরিমাপ করব? তাহলে আর আমাদের এই থিটাটাকে আমরা আবার লিখি এভাবে, এটাকে লেখা হয় আর জেড, আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে তো ও এম হচ্ছে -x, পিএম হচ্ছে ওয়াই, তাহলে এখানে থিটা হচ্ছে এটা, তাহলে এই জায়গাটা আমরা কি করে কাউন্ট করব? তাহলে এখানে আমরা যদি মনে মনে অন্য একটা কোণ ধরি ফাই, তাহলে লক্ষ্য করো থিটা আর এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু, থিটা মানে কি পুরোটা 180 মাইনাস ফাই, অর্থাৎ পাই মাইনাস ফাই। আবার ফাই যদি আমরা হিসাব করি তাহলে ফাই মানে tan ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে পরম মান ওয়াই বাই এক্স নিতে হবে, এখানে এক্স এর মানটা ঋণাত্মক। তাহলে অতএব এই জায়গায় আমাদের কি হচ্ছে, অতএব ফাই ইকুয়াল টু tan ইনভার্স পরম মান ওয়াই বাই মাইনাস এক্স। তাহলে পারি এখানে আমি একটু লিখি, আগের লাইনটা tan ফাই ইকুয়াল টু পরম মান ওয়াই বাই মাইনাস এক্স, এভাবে নিতে হবে। তাহলে পাই মাইনাস কি হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, কীভাবে মাইনাস এক্স পরম মান, অর্থাৎ এখানে এই মাইনাসটা আমাদের অ্যাভয়েড করতে হবে, পরম মানের সাহায্যে কিন্তু দেখাতে হবে, না দেখায় তুমি সরাসরি লিখলে হবে না, তোমাকে ক্যালকুলেশনটা বুঝাতে হবে। তো একইভাবে আমরা এবার এই পাশে আরেকটি চিত্র আঁকছি। একইভাবে কি আমরা যখন তৃতীয় চতুর্ভাগ কাউন্ট করব, তৃতীয় চতুর্ভাগে আমাদের এখানে পি বিন্দুটা এভাবে হবে,
লক্ষ্য করো এটা হচ্ছে মাইনাস এক্স, এতটুকু হচ্ছে মাইনাস ওয়াই। পি হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, দ্যাট মিন্স পি আমরা লিখতে পারি মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে কি হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের থিটাটা কি উল্টা দিক দিয়ে কাউন্ট করতে হবে, তাহলে এটা কি মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা কি 180 থেকে ফাই পরিমাণ বিয়োগ, তাহলে ফাই সমান কি আমরা যেখানে কাউন্ট করি না কেন, তাহলে ফাই সমান ট্যান ফাই ইকুয়াল টু এখানে আমরা মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স কাউন্ট করব, তাহলে ফাই এর মান ট্যান ইনভার্স হবে। তাহলে আমরা একবারে লিখতে পারি, প্রথমে লিখতে পারি পাই মাইনাস কি হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, অতএব থিটা ইকুয়াল টু মানে আর্গুমেন্টটা কি মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স আমাদের মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, সূত্র আকারে এভাবে দাঁড়াবে। তো আবার যখন আমরা কি কাউন্ট করব, এই পাশে একটা মুছে ফেলি, আশা করি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ। আবার আমরা যখন চতুর্থ চতুর্ভাগ কাউন্ট করব, তাহলে এরকম চতুর্থ চতুর্ভাগে এটা কি প্লাস এক্স আর এতটুকু মাইনাসের দিকে ওয়াই, তাহলে পি বিন্দু জেড কি হবে এক্স মাইনাস আই ওয়াই সমান সমান পি এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে এটা কি কাউন্ট উল্টা দিকে মাইনাস থিটা কাউন্ট হবে, তাহলে এখানে মাইনাস থিটা ইকুয়াল টু কি হচ্ছে ট্যান ইনভার্স কত ওয়াইটা মাইনাস মাইনাস ওয়াই বাই এক্স, কিন্তু অবশ্যই পরম মান, এই মাইনাস কিন্তু অ্যাভয়েড করতে হবে, পরম মান চিহ্ন ব্যবহার করে এটা মনে রাখবে। তাহলে অতএব থিটা সমান সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে মাইনাস ওয়াই বাই এক্স কোনোভাবেই কিন্তু এখানে আমাদের যে থিটার মানটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখনো বলছো বোঝা যাচ্ছে না, কি যে হচ্ছে বুঝতেছি না, আমার এখানে পুরো ক্লিয়ার, একটু দেখো দেখা যায় কিনা। জানাও বোঝা যাচ্ছে কিনা। তাহলে আমাদের এই আর্গুমেন্টের ব্যাপারটা সূত্রগুলো মনে রাখার স্বার্থে আমরা একটি ছকের মাধ্যমে এটা মনে রাখার চেষ্টা করতে পারি। তাহলে ছকটা এরকম, তোমরা একটি ছক আঁকো। আমি লিখছি দেখো, পি ব্র্যাকেটে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ পি এক্স কমা ওয়াই বিন্দুর বিভিন্ন চতুর্ভাগে অবস্থান অনুযায়ী আর্গুমেন্ট। তাহলে আমরা একটা বক্স করছি, তোমরা বক্সটা করো। তাহলে আমাদের একটা, দুটো, তিনটি এবং চারটি আমাদের ঘর নিতে হবে। প্রথম ঘরে আমরা লিখব চতুর্ভাগ, কোন চতুর্ভাগে থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ, চারটা চতুর্ভাগ। দ্বিতীয় অপশনে আমরা লিখব জটিল সংখ্যাটা কেমন হবে, চতুর্ভাগ অনুযায়ী জটিল সংখ্যা কেমন হবে। প্রথম চতুর্ভাগে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দ্বিতীয় চতুর্ভাগে জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তৃতীয় চতুর্ভাগে জেড ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই,
আর চতুর্থ চতুর্ভাগে জেড ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। তোমরা যারা লাইনে আছো বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। যারা যারা আছো বোঝা যাচ্ছে কিনা জানাও। কেউ বলছো বোঝা যাচ্ছে, কেউ বলছো বোঝা যাচ্ছে না, আমি ঠিক বুঝতেছি না, আমার এখানে ক্লিয়ার। তো লক্ষ্য করো, এবার আমরা এখানে লিখব আর্গুমেন্ট। আর্গুমেন্ট কেমন হবে? কিসের মধ্যে? মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন পাই সীমার মধ্যে। তাহলে প্রথমটা হচ্ছে আর, প্রথম চতুর্ভাগের জন্য আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে পরম মান না দিলেও চলে, কারণ প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটার মানই প্লাস। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স, এখানে আমাদের একটা পরম মান লাগবে। আমাদের এখানে এক্স এর মানটা মাইনাস, তাহলে ওয়াই বাই মাইনাস এক্স। তৃতীয় চতুর্ভাগে আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মাইনাস ওয়াই মাইনাস এক্স পরম মান। চতুর্থ চতুর্ভাগে আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স পরম মান ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের আর্গুমেন্টের ছক। আর এই অনুযায়ী যে চিত্রগুলো কেমন হয় আমি একটু আগে তোমাদের দেখিয়েছি। তোমরা আমাকে কেউ ইনফর্ম করছো না, নাকি নেটের সমস্যার কারণে আমি বুঝতে পারছি না, ঠিক বুঝতেছি না। যারা লাইনে আছো দেখা যাচ্ছে কি না একটু ইনফর্ম করো প্লিজ। আমার এখানে কোনো কমেন্ট, নতুন করে কোনো কমেন্ট শো করছে না। বোঝা যাচ্ছে, ধন্যবাদ শারমিন। এবং একে যে কে যেন এটা আমি বুঝতেছি না, তো যাই হোক পরে আমি আইডি দেখে নিব। ধন্যবাদ। তালিকাটা আশা করি সবাই তুলে নাও। এই তালিকাটার উপরে কিন্তু তোমার সূত্র মনে রাখার একটি কৌশল মনে থাকবে। এখন আমি তোমাদের এই তালিকাটা তোলার পরে আমি সরাসরি একটি অঙ্কের সাহায্যে আমার আজকের আলোচ্য বিষয় সমাপ্ত করব। এই যে আর্গুমেন্টগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। আশা করি তোমাদের সূত্রটা তোলা হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি দেখো প্রশ্নটা লিখছি। প্রশ্ন, আমরা চারটি জটিল সংখ্যা ধরব। z1 ইকুয়াল টু √3 প্লাস আই, z1 হচ্ছে প্রথম চতুর্ভাগ, মাইনাস √3 প্লাস আই, z2 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জটিল সংখ্যা। সেম জটিল সংখ্যা আমরা চতুর্ভাগ চেঞ্জ করে করে দেখাবো। z3 হচ্ছে মাইনাস √3 মাইনাস আই, এবং চতুর্থ জটিল সংখ্যা হচ্ছে z4, এটাকে আমরা লিখছি √3 মাইনাস আই। লক্ষ্য করো, প্রথম চতুর্ভাগে x প্লাস আই ওয়াই এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে x এর মান হচ্ছে √3 এবং y এর মান হচ্ছে 1। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা তুলনা করি তাহলে x এর মান হচ্ছে মাইনাস √3, y এর মান হচ্ছে 1। z3 হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জটিল সংখ্যা, তাহলে মাইনাস মানে x এর মান মাইনাস √3, y এর মান মাইনাস 1, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য x এর মান প্লাস √3 এবং y এর মান মাইনাস 1। তাহলে এই চারটি জটিল সংখ্যার জন্য আমরা কি করব? এদের মডুলাস
ও আর্গুমেন্ট নির্ণয় করব। মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো, আমরা শুরু করি। Z1 ইকুয়াল টু √3 প্লাস I। তাহলে অতএব যেহেতু Z1 চারটি সংখ্যা আছে আমাদের, তাহলে আমরা মডুলাস লিখব R1 ইকুয়াল টু পরম মান Z1 ইকুয়াল টু √ কত x এর মান √3 স্কোয়ার প্লাস y এর মান 1 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে x ইকুয়াল টু √3 আর y ইকুয়াল টু 1। তোমাদের এটা এইটুকু না লিখলেও চলবে, এটা তুমি বুঝলেই চলবে। যেহেতু আমরা সংখ্যাটাকে x প্লাস i ধরি নাই, সরাসরি আমরা মান বসাতে পারি। তাহলে এখানে দেখো, এটা ক্যালকুলেশন করলে কি হয়, √3 কে ক্যালকুলেট 3 প্লাস 1 ইকুয়াল টু 4, √4 মানে 2। তাহলে মডুলাস হচ্ছে 2। আর আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট Z1 ইকুয়াল টু θ1 ইকুয়াল টু tan ইনভার্স y এর মান কত 1, y এর মান হচ্ছে 1 আর x এর মান হচ্ছে √3। তাহলে কত tan ইনভার্স 1/√3, তার মানে কি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে এখানে অবশ্যই রেডিয়ানে দেখাতে হবে। তাহলে রেডিয়ানে কি হচ্ছে π/6। তাহলে এটা হচ্ছে π/6। প্রথম চতুর্ভাগের জন্য আমরা মডুলাস আর্গুমেন্ট দুটোই বের করে ফেললাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটু ব্যবহার করব, যেটা যে আর্গুমেন্ট বের করার আগে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে জটিল সংখ্যাই থাকুক আমরা কোন চতুর্ভাগে আগে লিখে নিব। এখানে Z1 কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে অতএব এভাবে করে আমরা কাজটা করব। আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয় চতুর্ভাগের জন্য যেটা আছে Z2টা লিখছি। Z2 ইকুয়াল টু কি আছে -√3 প্লাস I। তাহলে অতএব R2 ইকুয়াল টু পরম মান Z2 ইকুয়াল টু কী হবে √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা আমরা হিসাব করলে কি হয় 3 প্লাস 1 সমান 2। এটা হচ্ছে মডুলাস। তাহলে এখন আমরা কি করব, আর্গুমেন্ট নির্ণয় করব দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তাহলে আমরা এখানে একটু লিখে নেব আগে, যে এখানে Z2 জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। Z2 জটিল সংখ্যাটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এবার আমরা সরাসরি সূত্র প্রয়োগ করব। অতএব আর Z2 ইকুয়াল টু এটা কত θ2 ইকুয়াল টু আমরা সরাসরি পাই মাইনাস tan ইনভার্স y/x। তাহলে y এর মান কত, এখানে দ্বিতীয় চতুর্ভাগে yটা প্লাস মানে +1, দ্বিতীয় এক্সটা হচ্ছে মাইনাস, তাহলে -√3। খুব ভালো করে লক্ষ্য করো অঙ্কটা আমরা কিভাবে করছি। ইকুয়াল টু পাই মাইনাস, এখানে আমরা এভাবে লিখে নেব, পরম মানের ব্যবহারটা করব। তাহলে 1/√3 কি পাই মাইনাস tan ইনভার্স 1/√3 মানে π/6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 5 π/6। তাহলে θ2 বা আর্গুমেন্ট Z2-র জন্য আমরা পেলাম π/6। এই π/6 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এবার আসো আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের Z3টা দেখাবো। তাহলে Z3 আমাদের কি আছে, জটিল সংখ্যাটি -√3 মাইনাস I। তাহলে এখানে R3 ইকুয়াল টু পরম মান Z3 ইকুয়াল টু আমাদের x এর মানটাও মাইনাস
√3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের মডুলাস কিন্তু একই থাকে। প্রিয় শিক্ষার্থীরা, জটিল সংখ্যা একই জাতীয় যা হোক চতুর্ভাগ ভেদে কিন্তু মডুলাস একই থাকে, কিন্তু আর্গুমেন্ট পরিবর্তনশীল হয়। তাহলে আমরা এখানে কি করব, এখানে Z3 জটিল সংখ্যাটি কোন নম্বর চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে Z3 ইকুয়াল টু R(Z3) সমান সমান θ3। এটা কি হবে? মাইনাস পাই প্লাস, এখানেও একটি মাইনাস হবে, এখানে নিচেও একটি মাইনাস হবে, অর্থাৎ y এর মানও মাইনাস, x এর মানও মাইনাস। তাহলে এখানে এভাবে হয়ে এটা মাইনাস, এটা প্লাস, অ্যান্সারটা হয় মাইনাস 5π/6। তোমরা একটু উঠিয়ে নাও। আমাকে এখনো কেউ আমাকে একটু জানাও দেখা যাচ্ছে কিনা। আশা করি তোমরা বোর্ড দেখতে পাচ্ছ। নিচে ক্যালকুলেশনটা একটু এটা দেখা যাচ্ছে না, আমি একটু মুছে পাশে লিখি। তো এখানে কি হবে? ইকুয়াল টু মাইনাস পাই প্লাস π/6 ইকুয়াল টু মাইনাস 5π/6। আচ্ছা, এখন আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য অঙ্কটা দেখব। চতুর্থ চতুর্ভাগে আমাদের Z4 ধরেছি √3 - i, তাহলে আমাদের মডুলাস হবে R4 পরম মান Z4, তাহলে এই জায়গায় প্লাস আর এই জায়গায় -1 হোল স্কোয়ার। এখানেও মডুলাস আমাদের কত? 2। আমি একটু আগেই বলেছিলাম জটিল সংখ্যা একই সেম ধরনের জটিল সংখ্যা যে চতুর্ভাগেই থাকুক না কেন মডুলাস একই হয়। এখন আমরা চতুর্ভাগের কথা লিখব। Z4 জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে R(Z4) ইকুয়াল টু θ4। এখানে সূত্রটা কি দাঁড়াবে? সূত্র আমরা লিখব, আমাদের চার্ট থেকে তোমরা দেখে নিতে পারো। -tan ইনভার্স পরম মান y/x। y কত? -1 আর x এর মান হচ্ছে √3। তাহলে এখানে -tan ইনভার্স 1/√3 পরম মান উঠিয়ে দিলে সমান সমান মাইনাস, আমাদের কি থাকছে? সমান সমান -π/6। তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্টটা হচ্ছে আমাদের -π/6। এই যে আমরা যে চারটি জটিল সংখ্যার জন্য যে মডুলাস ও আর্গুমেন্টগুলো বের করলাম, শিক্ষার্থীরা তোমরা আমাকে একটু জানাও তোমরা দেখতে পাচ্ছ কি না। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তো শিক্ষার্থীরা, আমাদের এই হলো আমরা চারটি জটিল সংখ্যা দেখালাম, যেটা আমাদের মডুলাস এবং মুখ্য আমরা যে আর্গুমেন্টটা বের করেছি এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো আমরা চারটি জটিল সংখ্যার জন্যই আমরা আমাদের যে মডুলাসটা পেয়েছি সেটা 2, কিন্তু আর্গুমেন্ট θ1 এর জন্য আমরা পেয়েছিলাম π/6, θ2 জন্য আমরা পেয়েছিলাম 5π/6, θ3 আমরা পেয়েছি -5π/6 এবং θ4 এটার জন্য আমরা পেয়েছি -π/6। এই চারটি হচ্ছে চারটি জটিল সংখ্যার জন্য আমাদের কি মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট পেয়েছি। এখন আমি একটি প্রসঙ্গ বলেছিলাম যে সাধারণ আর্গুমেন্ট ত্রিকোণমিতি অনুযায়ী থিটার মান অনেকগুলো মান হতে পারে। তাহলে আমাদের সাধারণ আর্গুমেন্ট হচ্ছে সাধারণ
আর্গুমেন্ট যখন চাবে তখন তুমি লিখবে সাধারণ আর্গুমেন্ট সূত্র হচ্ছে সমান সমান 2n পাই প্লাস থিটা। আগে তোমাকে সাধারণ আর্গুমেন্ট বের করতে গেলে আগে তোমাকে মুখ্য আর্গুমেন্ট বের করে নিতে হবে। শিক্ষার্থীরা আগে মুখ্য আর্গুমেন্ট বের করে নিতে হবে, তারপরে তুমি এখানে বসাবে যেখানে n বিলংস টু জেড, এন এর মানটা কার মধ্যে, জেডের মধ্যে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে আমাদের যদি 4টা চতুর্ভাগের জন্য আমরা থিটা 1 জন্য আমরা যদি সাধারণ আর্গুমেন্ট লিখি তাহলে আমরা লিখব থিটা 1 জন্য 2n পাই প্লাস পাই বাই 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে থিটা 2 যদি আমরা লিখি তাহলে থিটা 2 জন্য আমরা এখানে 5 পাই বাই 6 জাস্ট থিটা মানটা বসিয়ে দেব। তারপরে থিটা 3 জন্য আমরা লিখব থিটা 3 যখন লিখব তখন লিখব -5 পাই, এখানে সরাসরি আমরা তখন -5 পাই বাই 6 লিখব। এবং চতুর্ভাগে থিটা 4 যদি আমরা লিখি তাহলে থিটা 4 এর জন্য সাধারণ আর্গুমেন্ট হবে তখন যখন এখানে থিটা 4 হবে তখন সাধারণ আর্গুমেন্টটা হবে -পাই বাই 6। আশা করি সাধারণ আর্গুমেন্ট বোঝা হয়ে গেল। এখন দেখো আমাদের যে পোলার স্থানাঙ্কে অর্থাৎ পোলার আকারে যদি অঙ্ক আসে, পোলার আকারে আমাদের নির্ণয়। আমি আরেকটি অঙ্ক জাস্ট একটি জটিল সংখ্যা দিয়ে আমি দেখাচ্ছি। মনে করো একটি জটিল সংখ্যা z ইকুয়াল টু -1 প্লাস √3 i √3, এই একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে তোমাকে বললো পোলার আকারে প্রকাশ করো, পোলার আকারে প্রকাশ করো, এইটুকু যদি বলে তখন তুমি কি করতে হবে, ধরি এভাবে করতে হবে z ইকুয়াল টু -1 প্লাস i √3 ইকুয়াল টু কি হচ্ছে x, সরি আমরা সরাসরি এটা তো x এর মান, এখানে r cos থিটা প্লাস i ইন্টু r সাইন থিটা আমরা লিখব, ইকুয়াল টু rটা কমন নিয়ে আমরা লিখতে পারি cos থিটা প্লাস i সাইন থিটা। তুমি একবারও এই লাইনটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমাদের উদ্দেশ্য r আর থিটার মান বের করা। তাহলে এখন r ইকুয়াল টু পরম মান z ইকুয়াল টু √1 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার সমান সমান কি হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল টু 2। আমরা r এর মানটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এবার আমাদের থিটার মানটা বের করতে হবে। তো ঠিক আগের মতোই লিখতে হবে আর্গুমেন্ট, থিটা হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা এখানে আমরা একটু লিখে নিব যে এখানে আর ও এবং থিটা যথাক্রমে জেড এর মডুলাস ও আর্গুমেন্ট, মডুলাস ও আর্গুমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু কমেন্ট করো, নাকি নেটের সমস্যার কারণে আসছে না আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে কিনা তোমরা কমেন্ট করো প্লিজ। তো এখানে আমি মডুলাসটা আশা করি তোমরা বুঝে গেছো, জেড এর আর এর মান। এবার আমি থিটার মানটা নির্ণয় করছি। এখানে জেড কোন চতুর্ভাগে অবস্থিত সেটা লিখে নেব। জেড জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে, কারণ x এর মান মাইনাস আর y এর মান প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে অতএব আর জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত, পাই মাইনাস tan ইনভার্স পরম মান y বাই এক্স, y এর মান 1, সরি y এর মান √3 আর x এর মান 1, x এর মান -1। তাহলে এখানে আমরা লিখতে পারি পাই মাইনাস পরম মানের কাজ আগে করে নিতে হবে tan ইনভার্স √3। তাহলে tan ইনভার্স √3 কি, পাই বাই 3। আমরা পরে এই পাশে লিখছি, তাহলে সমান সমান পাই মাইনাস পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি।
তাহলে এটাকে কি ক্যালকুলেশন করলে কি হয় 2π/3। তাহলে আমাদের থিটার মানটা কত পেয়েছি 2π/3। তাহলে অতএব আমাদের যে জেড এর পোলার আকার, তাহলে আমরা লিখব মানটা বসাবো, এই জায়গায় আমরা মান বসাবো। তাহলে অতএব জেড ইকুয়াল টু -1 প্লাস i√3 ইকুয়াল টু আর এর মান ছিল 2 ইন্টু cos 2π/3 প্লাস সাইন i ইন্টু সাইন 2π/3। যদি কোনো কারণে আমাদের তৃতীয় চতুর্ভাগে এরকম ক্যালকুলেশন আসে, তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের যেটা হয় এখানে -2π/3 হয়। তাহলে এখানেও তোমরা ক্যালকুলেশনটা করে নিবে। আমি তোমাদের একটু দেখাচ্ছি। তৃতীয় চতুর্ভাগে আমাদের জেড থাকে হচ্ছে -1 - i√3। এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে থিটা -π প্লাস tan ইনভার্স পরম মান -√3/-1 ক্যালকুলেশন করলে এখানে হয় -2π/3। তাহলে সেই ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক যেটা হবে জেড ইকুয়াল টু -1 - i√3 ইকুয়াল টু 2 ইন্টু, কারণ মডুলাস আমাদের 2ই থাকবে, আমরা একটু আগে দেখিয়েছি। তো কি হবে এখানে আমরা আগে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, cos -2π/3 প্লাস i ইন্টু সাইন -2π/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এখানে একটু বেশি সূত্র ইউজ করতে হবে। তুমি চাইলে এভাবেও রাখতে পারো, অনেক সময় এমসিকিউতে থাকে এজন্য আমাদের, বা প্রমাণ আকারে থাকে। তাহলে এখানে 2 ইন্টু আমাদের হবে cos 2π/3 মাইনাস i সাইন 2π/3। কারণ এখানে কেন কসটা মাইনাস থাকা সত্ত্বেও প্লাস হলো, আর সাইনটা মাইনাস থাকা সত্ত্বেও মাইনাসটা বাইরে আসলো। কারণ হচ্ছে আমরা জানি cos - থিটা ইকুয়াল টু cos থিটা এবং সাইন -θ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাস যে আলোচ্য বিষয় মডুলাস, পরম মানের জটিল সংখ্যাকে পরম মান আকারে প্রকাশ করা, তারপরে জটিল সংখ্যার মডুলাস কি, জটিল সংখ্যার আর্গুমেন্ট কি, অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট কি, সাধারণ আর্গুমেন্ট কি, আমি 4টি চতুর্ভাগ অনুযায়ী কিভাবে আর্গুমেন্টগুলো নির্ণয় করতে হয়, পোলার আকারে কিভাবে প্রকাশ করতে হয়, আমি সবগুলো অপশন তোমাদের দেখালাম। তো আশা করি তোমরা এই জাতীয় যে কোনো ধরনের প্রশ্ন খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে এবং প্রশ্নের উত্তর করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।